বেপরোয়াভাবে চলছে ক্লিনিক্যাল ল্যাব। ভুল রিপোর্টে সাফাই দিচ্ছে বেসরকারি ল্যাবের পক্ষে উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক অধ্যাপক। উত্তরবঙ্গে ব্যাঙের ছাতার মতোই গজে উঠছে অবৈধ রক্ত সংগ্রহ কেন্দ্র। অদক্ষ ও অনভিজ্ঞ কর্মীদের নিয়ে রক্ত সংগ্রহ করানো হচ্ছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে ওষুধের দোকানের আড়ালে অবৈধভাবে সরকারি চিকিৎসকদের নাম ব্যবহার করে বিভিন্ন পরীক্ষার জন্য রক্ত নেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অদক্ষ কর্মীর মাধ্যমে রক্ত সংগ্রহ করা হলে রোগীর শরীরে একাধিক গুরুতর ঝুঁকি তৈরি হতে পারে, যেমন সুচ সঠিকভাবে শিরায় প্রবেশ না করলে বা শিরা ফুটো হয়ে গেলে চামড়ার নিচে রক্ত জমে ফোলা ও ব্যথা হতে পারে। সুচ অতিরিক্ত গভীরে ঢুকে গেলে স্নায়ুতে স্থায়ী আঘাত লাগতে পারে, যার ফলে ঝিনঝিনে ভাব বা অবসাদা দেখা দিতে পারে। জীবাণুমুক্তকরণের নিয়ম সঠিকভাবে না মানলে সূচের মাধ্যমে HIV, HBV, HCV এর মতো মারাত্মক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে। রক্ত সংগ্রহের সময় ভুল সূচ ব্যবহার বা অতিরিক্ত চাপ প্রয়োগের ফলে লোহিত রক্তকণিকা ভেঙে যেতে পারে, যার কারণে ল্যাবরেটরির রিপোর্ট ভুল আসতে পারে। সঠিকভাবে টুর্নিকেট ব্যবহার না করা হলে বা রক্ত সংরক্ষণের সময় ভুল হলে পটাশিয়াম বা গ্লুকোজের মতো গুরুত্বপূর্ণ উপাদানের মাত্রা অস্বাভাবিকভাবে দেখাতে পারে, যা রোগীর ভুল চিকিৎসার কারণ হয়ে দাঁড়াতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুযায়ী প্রতিটি রক্ত সংগ্রহ প্রক্রিয়ায় নির্দিষ্ট সুরক্ষা প্রোটোকল মেনে চলা বাধ্যতামূলক। তাহলে প্রশ্ন হচ্ছে, এই প্রোটোকলকে সম্পূর্ণ উপেক্ষা করে কিভাবে স্বপ্না ফার্মেসির মালিক বাড়ি বাড়ি গিয়ে রক্ত সংগ্রহ করে তা শিলিগুড়ির 9 ল্যাবরেটরিতে পাঠাচ্ছে? অভিযোগ উঠেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রোটোকলকে বুড়ো আঙুল দেখিয়ে শিলিগুড়ির ওই বেসরকারি ল্যাবের পক্ষে সাফাই গেছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের এক অধ্যাপক। তিনি সাফাই দিতে গিয়ে দাবি করেন, রক্ত সংগ্রহকারীদের কোনো নির্দিষ্ট ডিগ্রির প্রয়োজন নেই এবং সাধারণ মানুষও এই কাজ করতে পারেন। এই মন্তব্য ঘিরে চিকিৎসক মহল ও সাধারণ মানুষের মধ্যে তীব্র বিতর্ক শুরু হয়েছে। জনস্বাস্থ্যের মতো স্পর্শকাতর বিষয়ে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য কতটা গ্রহণযোগ্য তা নিয়ে প্রশ্ন উঠছে সর্বত্র। শুনবো সেই অধ্যাপক কি বলেছেন। এটাও ঠিক ছিল। সেটা হতে পারে, এটা আমরা না করবো না, কারণ এটা আমাদের টাইপিং মিস্টেক হয়েছে, আমরা মানছি যে আমাদের এটা ভুল। ওই ল্যাব আপনাদের যে চালাচ্ছেন, যেখান থেকে ব্লাড কালেকশন করছে, আমি গিয়েছিলাম ওখানে গিয়ে, তো সেখানে সেই পরিকাঠামোয় অনেক রকম ট্রেনিং করা নেই। উনি ব্লাড কালেকশন করছে, সেটা সুরক্ষিতভাবে রাখছে কি সেটা কী করে ওদের কাছ থেকে আপনার ব্লাড নিয়ে আপনাদের যদি ওখানে এ তো মানে ব্লাড কালেকশন সেন্টার হতে পারে, কিন্তু একটা ওষুধের দোকানে যে ব্যক্তি কোনোদিন ট্রেনিং নেয়নি সে ব্লাড কালেকশন করছে, আপনাদের পাঠাচ্ছে। সেরকম কোনো পরিকাঠামো নেই ওখানে। তো এটা তো খুব বড় পয়েন্ট বললেন। পয়েন্টটা তো পুরো ইন্ডিয়াতে লড়া উচিত। এটা তো আইডিয়াল পুরো ইন্ডিয়াতে সিস্টেম এভাবে চলছে। আপনি আনন্দলোক থেকে যেখানে হোক, যে কোনো ব্লাড সিস্টেমটা আমাদের যেভাবে চলে সেটা হচ্ছে আমরা একটা যে দোকানদার আছে তার এবার কোনো ল্যাবে আপনি হাই লেভেলের যদি ল্যাবসও দেখেন ইন্ডিয়াতে, সব হচ্ছে টপেস্ট ল্যাব, যে থাইরোকেয়ার 90% অফ দ্য কালেকশন সেন্টার্স অফ ফেক। আপনি কালেকশন সেন্টারকে বলতে পারেন যে কালেকশন সেন্টার কেন হচ্ছে, ঠিক আছে, কোথায় ব্লাড হচ্ছে, এইটা তো কোন ল্যাব দেখা যায় না। আউটসাইড একটা ফ্লেভার সবাইকে তো বলা যায় না। আমরা এর আগেও একটা দেখেছিলাম এক জায়গায়, সেখানে দেখতে পেলাম ব্লাড, দেখলাম টেবিলের মধ্যে জমানো আছে। সেটার জন্য জমানো আছে, সেটা কখন দিচ্ছে না দিচ্ছে সেটা আমার যতটুকু মনে হয় এই ল্যাবে 100% সব স্ট্যান্ডার্ড মেনটেন করা হয়। ল্যাব মেনটেন্স কিন্তু যেখান থেকে পাঠাচ্ছে স্যার সেটাও তো দেখা উচিত না। সেখানে রাখা উচিত কতগুলো স্পেশালাইজ টেস্ট থাকে। স্পেশালাইজ টেস্ট মানে কতগুলো, যেখানে আমার সোডিয়াম পটাশিয়াম, যেগুলো আমার টাইমের উপর ডিপেন্ড করছে, কালেকশন স্ট্যান্ডার্ড উপর ডিপেন্ড করছে। ম্যাক্সিমাম মানে যে এই টেস্টগুলো হয় এগুলো সিরাম বেস টেস্ট হয়। সিরাম বেস টেস্ট মানে হচ্ছে আপনার ব্লাড টেস্টে কিছু ব্লাডের উপর দিতে আসে না, ব্লাডটা যখন রাখার পর ডিপোজিট হয়ে যে সিরামটা টেস্ট বারবার টেস্ট করা হয়। তাতে খুব একটা টেম্পারেচার কিংবা খুব একটা ইতে ম্যাটার করে না। যদি ম্যাটার করে আপনি এখান থেকে কলকাতা সব রকম ব্লাড কালেকশন করে, সেই সব রকম ব্লাড কালেকশন করে। এটা ব্লাড কালেকশন করার জন্য আমাদের দেশে তো কোনো ডিগ্রি দরকার হয় না, যে কোনো পড়াশোনা নেই যে ব্লাড কালেকশনের জন্য ডিগ্রি দরকার। আপনি চাইলে আপনি কালকে ব্লাড কালেকশন করতে পারেন, যদি আপনি স্কিলস আছে আপনি ব্লাড কালেক্ট করতে পারেন, যে কেউ ব্লাড কালেক্ট করতে পারেন। এমন কোনো ডিগ্রি নেই। ডাক্তারের উপরে ডিগ্রি দেখা হয়, লো লেভেলে কোথাও ডিগ্রি দেখা হয়। আপনি পুরো ফালাকাটা থেকে শুরু ধূপগুড়ি শুরু করে, এটা তো তাও যে সেটা করে প্রকাশের কাছে তো আমি বসি, সব রকম ব্লাড কালেকশন করে। এটা ব্লাড কালেকশন করার জন্য আমাদের দেশে তো কোনো ডিগ্রি দরকার হয় না, যে কোনো পড়াশোনা নেই যে ব্লাড কালেকশনের জন্য ডিগ্রি দরকার। আপনি চাইলে আপনি কালকে ব্লাড কালেকশন করতে পারেন, যদি আপনি স্কিলস আছে আপনি ব্লাড কালেক্ট করতে পারেন, যে কেউ ব্লাড কালেক্ট করতে পারেন। এমন কোনো ডিগ্রি নেই। ডাক্তারের উপরে ডিগ্রি দেখা হয়, লো লেভেলে কোথাও ডিগ্রি দেখা হয়। আপনি পুরো ফালাকাটা থেকে শুরু ধূপগুড়ি শুরু করে, এটা তো তাও যে সেটা করে প্রকাশের কাছে তো আমি বসি। একজন মেডিকেল কলেজের প্রফেসর হয়ে কি এই ধরনের দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করা যায়?
এই প্রফেসরের বক্তব্য থেকে স্পষ্ট ভুল চিকিৎসার মূল সূত্রপাত অনেক সময় এই রকম মনোভাব থেকেই হয়। একজন প্রফেসর যদি প্রকাশ্যে বলেন যে রক্ত সংগ্রহের জন্য কোনো যোগ্যতারই প্রয়োজন নেই, তাহলে ব্যবসায়িক স্বার্থে অর্থলোভী দোকানদাররা নিজেদের ইচ্ছে মতো রক্ত সংগ্রহ করতেই পারে, এটাই স্বাভাবিক। এতে সাধারণ মানুষের জীবন বিপন্ন হচ্ছে, কিন্তু তাতে ডাক্তার বা দোকানদারদের কি আসে যায়? বাস্তবে তাদের কাছে জীবনের মূল্য নেই বললেই চলে, মূল্য আছে শুধু টাকার। তারা যে সঠিকভাবে পরীক্ষা না করেই রিপোর্ট দিচ্ছে, সেই অভিযোগ কিন্তু অমূলক নয়। ভুল রিপোর্ট ধরা পড়লে রোগীর পরিবারকে কিভাবে বোঝাতে হবে সেটা কিন্তু আগে থেকে তৈরিই থাকে। প্রিন্টিং মিস্টেক, টাইপিং এরর, এই কথাগুলো বলেই দায় সেরে ফেলা হয়। কিন্তু সাধারণ পরিবার কিভাবে বুঝবে যে কোনটা ভুল আর কোনটা সঠিক? যদি জেনেটিক টেস্টিং এর মতো সংবেদনশীল পরীক্ষায় এইভাবেই টাইপিং মিস্টেক হতো, তাহলে রোগীর পরিণতি কি হতো তা কি প্রফেসর একবার ভেবেছেন? তিনি কি জানেন যে একটি জেনেটিক টেস্টে লক্ষাধিক টাকা খরচ হয়? সন্দেহ হলেও সাধারণ পরিবারের পক্ষে কি আবারও সেই পরীক্ষা করানো সম্ভব? রিপোর্টে স্বয়ংক্রিয়ভাবে সিগনেচার বসে যাচ্ছে, এই যুক্তি কি দায় এড়ানোর চেষ্টা নয়? রিপোর্ট ডেলিভারির আগে দুজন চিকিৎসক ও ল্যাবের টেকনিশিয়ানদের কি একবারও চূড়ান্তভাবে যাচাই করার কোনো দায়িত্ব নেই? সাধারণ মানুষকে বিভ্রান্ত করতেই কি একজন প্রফেসর ল্যাবের ভেতরে নিয়ে গিয়ে সাজানো ব্যাখ্যা দিচ্ছেন? এই প্রশ্ন আজ জনস্বাস্থ্যের স্বার্থেই কিন্তু উঠে আসছে। সাধারণ মানুষকে বোকা বানানোর জন্য কিভাবে একজন প্রফেসর ল্যাবরেটরি ভেতরে নিয়ে গিয়ে ল্যাব দেখিয়ে বর্ণনা করছেন তা একবার আমরা দেখব। ডাক্তার এখানে মানে আমি ইয়ে নই, প্যাথোলজিস্ট নই কিংবা ল্যাবের ওনারও নই। এটা হচ্ছে এটা হওয়া উচিত নয়, ফার্স্ট সেটা সবাই এক্সেপ্ট এটা হওয়া একদম উচিত নয়। কিন্তু কেন হয়েছে? হয়েছে কারণ হচ্ছে আপনার যে ল্যাব থেকে রিপোর্টটা বেরোয়, ল্যাবের সিস্টেম যেভাবে কাজ করে, আপনার একটা পেশেন্টের ব্লাড এলো, ব্লাডটা এসে এখানে প্রসেস করা হবে, দেওয়া হচ্ছে, প্রসেস করা হচ্ছে, ল্যাব একটা ভ্যালু দিল, মেশিন একটা ভ্যালু দিল, সেটা ডাক্তারবাবুরা খাতায় চেক করলেন। এই ভ্যালু এলো, ভ্যালুটা ডাক্তারবাবু খাতায় চেক করলেন, লিখলেন। নেক্সট হচ্ছে লিখলেন, চেক করে ডাক্তারবাবু দিয়ে দিলেন ওখানে ইয়েটা টাইপ করতে। টাইপ করতে গিয়ে আপনার যেটা হয়েছে সেটা হচ্ছে একটা এলডিএল বলে একটা ভ্যালু ছিল। এখানে নেই, এটা অন্য জায়গায়, এটা আপনাদের এলডিএল বলে এইচডিএল বলে একটা ভ্যালু ছিল 49.8। যিনি টাইপ করছেন তিনি ভুল করে বাই চান্স মানুষ মাত্র যেটা ভুলটা হয়, এই 49.8টা এখানে টাইপ হয়ে গেছে। না, আমি আপনার কথা মানতে পারলাম যে এটা ভুল, টাইপিংয়ে ভুল করেছে, কিন্তু এই যে যারা আছেন তারা তো সিগনেচার করেছেন, তাহলে সে তারা কি দেখেননি? না, এটা সিগনেচার যখন ওনারা দেখেন, যখন টাইপ হয়ে বেরোয়, যে ল্যাবে যে সিস্টেমে চলে, ইন্ডিয়ান ল্যাব যে সিস্টেমে চলে, যখনই টাইপ হয়ে বেরোয় তখন ডাক্তারবাবু দেখে এইখানে দেখেন, ডাক্তারবাবু যখন দেখেন হচ্ছে এই পার্টটা দেখেন, এই পার্টটা দেখেন যে সিআরপি 61.3 আছে। কোনো কিছু প্রবলেম হলে এখানে যেমন ডাক্তারবাবু এই পেশেন্টের ডাক্তারবাবু আমাকে ফোন করলেন যে আপনার পেশেন্টে 61.3.0 এসেছে, তাহলে এই পেশেন্টটা কি কেন বেশি আসছে, কেন হিস্ট্রিটা চাইতে চান, এটা হচ্ছে সিস্টেম যে ডাক্তারবাবু আমাকে ফোন করলেন। এইবারে যদি এটা এখানে গিয়ে টাইপ হতে যায়, সেইখানে যদি টাইপ করে থাকে, এটা ম্যানুয়াল এরর বলে, হওয়া উচিত না, একদমই ফ্ল্যাগিং করা উচিত সিস্টেমের, কিন্তু কোনো কারণে ফ্ল্যাগ হয়নি, সিস্টেম সেটা ফ্ল্যাগ করা উচিত, ফ্ল্যাগ হয়নি, সেটা প্রিন্ট হয়ে সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে গেছে 49.8। বাট এর অ্যাগেন্স্টে যেটা ওনার যিনি আছেন, উনি যেটা বললেন, ডক্টর জশী পাটে যেটা বললেন যে যেটা যেহেতু ল্যাবের ভুল একটা, সেখানে ল্যাব যেটা করছে, যেটা আপনাদের যে কস্ট হয়েছে, খরচা যেটা হয়েছে এই রিলেটেড যে প্রবলেম, যে ওষুধ খেয়েছেন কিংবা ওষুধ ইয়ে করেছেন, উনি যেটা রেপারেন্ট মেশিন অন্য কোথাও স্টেট ইয়ে করা হচ্ছে, সেই টেস্ট যেটা করেছেন, টাকা দিয়েছেন, কোনো ডাক্তারকে দেখিয়েছেন, যা খরচা হয়েছে সেটা একটা আপনি বিল যদি আসে বিল জমা দিয়ে দিন, সেটা আপনার অ্যাকাউন্টে পে করে দেবেন। অ্যান্ড ইন রিটার্ন, হ্যাঁ, ইন রিটার্ন এই যে একটা লেটার টাইপ করেছে, আপনাকে বাড়ির যে কোনো একজনকে যেটা ভুল হয়েছে, এটা মারাত্মক ভুল, সেটা সবাই অ্যাকসেপ্ট করবে, এটা বিরাট বড় ভুল, সেটা ভুল হওয়া উচিত না একদম। লাভ আছে, উত্তরটাই হাতে গেলাম তো। আর যেটা ভুল হয়েছে, সেই ভুল যেটা হয়েছে, সেই ভুলটার জন্য একটা কম্প্রেসিভ হেলথ চেক আপ, যেটা অলমোস্ট ভ্যালু অফ মার্কেট ভ্যালু 9,800, যে কোনো বাড়ির লোককে একজন টেস্ট ফ্রি করে দেবে। এটা ম্যাক্সিমাম আমরা এখান থেকে যেটা স্ট্যান্ডার্ড প্রোটোকলের মধ্যে পড়ে। এই ওষুধ দ্বারা আপনি যদি আমরা টেস্ট না করতাম, অন্য জায়গায় হতো, তাহলে দুর্ঘটনা ঘটতে পারতো কি না?
বা পেশেন্টের এই মানে এই থাইরয়েডের যদি ওষুধ খেত, তাহলে সেই পেশেন্টের অবস্থা না, এটা যেটা হয় কি, যেটা ম্যাক্সিমাম, আমি তো ডাক্তার 14 বছর প্র্যাকটিস করছি, হ্যাঁ, যেহেতু ওনার নিজ উনি আমাকে বললেন জিনিসটা দেখতে, যেটা আমি নিচে ব্রেনের পেন ক্লিক করি, আমি আর্থারাইটিস বাতের ডাক্তার, হ্যাঁ, নর্থ মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। যেটা হয়, যেটা আনলাইকলি যে কোনো ডাক্তার, আমরাও ল্যাব রিপোর্ট এটা প্রথম না, পৃথিবীর প্রথম হয়নি, হ্যাঁ, যদি আপনি ডেটা দেখেন কালকে বার করছে 18 to 47% ল্যাব রিলেটেড এরর হয় ইন্ডাস্ট্রি স্ট্যাটিস্টিক্সের অনুযায়ী পোস্ট অ্যানালিটিক্যাল ফেজে, যেটা এখানে প্রেয়ার হয়েছে, সেটা ইন্ডিয়ান ডেটা। সেখানে হচ্ছে ট্রান্সক্রিপশন রিস্ক থাকে 3 to 5%, মানে এটা ফার্স্ট কেস নয় যে একদমই যে ফার্স্ট কেস হয়েছে যেখানে। সেখানে ফার্স্ট জিনিস হচ্ছে যে কোনো ডাক্তার বই হঠাৎ করে একটা 49.8 থেকে আপনাকে প্রোটোকল অনুযায়ী দেবেন না, তার জন্য ল্যাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকে যে ডাক্তারবাবুর সঙ্গে সঙ্গে কনসার্ন করে। যেমন আমার পেশেন্টের যদি কোনো কারণে রিপোর্ট না, আমার ফোন করেছিলাম, ওঠায়নি ফোন। আমার যদি প্রেসক্রিপশন কোনো ইয়ে থাকে, সঙ্গে সঙ্গে আমরা সেই ইয়েকে কল করি কিংবা মেল করি কিংবা মেসেজ করে একটা মেল করে যে আপনার রিপোর্ট এত রিপোর্টটা কি ভুল আছে না সত্যি আছে আপনি দেখুন। মানে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে বলা যায় রিপোর্টটা ইজ নট নর্মাল, 49% ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে সব ডাক্তার বলতে পারে। তাহলে সেকেন্ড জিনিস হচ্ছে কোনোভাবে এটা ওষুধ প্রেসক্রাইব করে দেওয়া হয় না জেনারেলি, যে আবার রিপিট করতে বলে যে তুমি ল্যাবটা রিপিট করো, ম্যাক্সিমাম রিপোর্টস আমরা এখানে পাই। তাহলে সেখানে তো এখানে ওষুধ খেয়ে নেওয়ার তো আনলাইকলি। আর ইনকেস যদি পেশেন্ট খেয়েছে থাইরয়েড ওষুধ একটা যদি 75 এটা যদি দেওয়া হয়, থাইরয়েড জেনারেলি আমরা যদি ফার্স্ট টাইম ধরা পড়ে আমরা জেনারেলি প্রোটোকল অনুযায়ী 25 থেকে 50 পাওয়ার দিয়ে স্টার্ট করি। 75 দিয়েছে, হ্যাঁ, যত প্রোটোকল অনুযায়ী সেটা তো স্যার দিচ্ছেন অবশ্যই পার্সেন্ট আমি চিনি যে ডাক্তার আপনি দেখছেন, হ্যাঁ। তো 75 দিচ্ছ, 75 খেয়ে নিলে খাওয়া তো উচিত না, কিন্তু 75 খেয়ে নিলে কোনো পেশেন্ট মরে যাবে না, কোনো সাইড এফেক্ট হবে না, কোনো কিছু হওয়া উচিত নয় 75 ডোজে। আইডিয়ালি কোনো কিছু হওয়া উচিত নয়। ব্যাপারটা হবে কোনো অথেন্টিক ল্যাব যে তোমাকে ভিতরে ঢুকিয়ে দেখাতে পারবে। কোন ল্যাব আপনাকে পারমিশন দেবে ভিতরে ঢুকতে? এখানে যে কোনো পেশেন্ট আসলে এই ল্যাবে জিজ্ঞেস করুন কি করে ব্লাড টেস্ট আমি দেখতে চাই, 100% প্রসেস আপনার ঘুরিয়ে দেখাবে। কোনো অর্ধেক বেশি ল্যাব দেখাবে, 100% প্রসেস ঘুরিয়ে দেবে। অর্ধেক বেশি ল্যাব ব্লাড টেস্ট হলে এই রিপোর্টস হলে আপনাকে বলবেন ঠিক আছে আপনি যাবেন, যা করুন কেস করুন, যা করুন। কিন্তু একটা ভুল হয়েছে তখন হওয়া উচিত নয়। টাইপিং এরার্স মিস্টেক্স যেটা হয়েছে, যেখানে ভ্যালুটা অলরেডি আছে যে 49.8 যে ভ্যালু টাইপ করেছে সেটা এইচডিএম, সেটা কোনো কারণে টেনশনসে যে টাইপ করছিলেন, উনি টাইপ করতে করতে টেনশনে ওই জিনিসটা ফিল আপ করে পাঠিয়ে দিচ্ছে। আর যখন মেশিনে রিপোর্ট পাঠানো তখন ডাক্তারবাবু দেখে না, তার আগেই পাঠিয়ে দেওয়া হয়, এইখানে চেক করা হয়। টাইপিং করে যাচ্ছে মানে ফাইনাল রিপোর্টে ডাক্তারবাবুরা চেক করে না, কিন্তু প্রি রিপোর্টসে 3-4 বার চেক হয়। ফাইনাল যখন যেটা মেশিন পাঠায়, এটা তো আপনাকে ডাইরেক্ট যাচ্ছে না, এটা তো মেশিন পাঠাচ্ছে আপনাকে, সেটা তো চেক করার জায়গা নাই। কিন্তু হ্যাঁ, এখানে আপনার বলার পরে যেটা স্টেপস নেওয়া হয়েছে, যে স্টেপস হচ্ছে যে ল্যাব যে মেশিন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারতে বলা হয়েছে যে তুমি নিজের থেকে আপগ্রেড করো, কালকে কথা হয়েছে, যাতে কোনো রকম ভাবেই কোনো একটা হাই ভ্যালু যদি চলে যাচ্ছে সেটা আমার কাছে সঙ্গে 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 মেসেজ পেয়ে যাচ্ছে একটা হাই লেভেল চালু হয়ে গেছে। এবং একটা সফটওয়্যার ডেভেলপ করছে, সেই সফটওয়্যার যতদিন না ডেভেলপ করে দিচ্ছে সেটা বলা ইজ ভেরি ডিফিকাল্ট, ওরা কবে থেকে ডেভেলপ করবে। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে ইয়ে হয়েছে সেটা আপনারা যেটা ল্যাব থেকে যেটা করবে, মানে যেটা করা উচিত, যেটা বলার পরে ইয়ে করা হয়েছে, যেটা করা উচিত, একটা তো যা যা টেস্ট হয়েছে, যা ইয়ে হয়েছে, এক্সট্রা যা হয়েছে সেগুলো যা আছে, মানে ধরুন ডাক্তারকে দেখাতে হয়েছে, একটা রাখতে হয়েছে, কিংবা ইয়ে হয়েছে ওষুধ কিনতে, থাইরয়েড ওষুধ একটা এক্সট্রা কেনা হলে আপনার 200-300 টাকা খরচা হলো, একটা থাইরয়েড টেস্ট করাতে সেটার জন্য কিছু খরচা হলো, একটা ডাক্তারের কনসালটেশন করতে হয় সেটার জন্য খরচা হয়েছে, যা এক্সাক্ট খরচা আছে সেটা এক্স্যাক্টলি দিতে হবে আপনাকে। মানে সেখানে আপনার ভাবতে হবে। সেকেন্ড, ইন রেসপন্স টু দ্য ইয়ে একটা কমপ্লিসিভ ফুল বডি চেকআপ, যেটা 9,800 রুপিস ওর, সেটা যে কোনো বাড়ির লোক যে কোনো টাইম লাইফে যে কোনো সময় চান যে এই সময় আমি এই কমপ্লিসিভ হেলথ বডি চেকআপ 82টা টেস্ট আছে, 82 টেস্ট আপনার বাড়ির যে কোনো লোকের সাথে ফ্রিতে করে দেওয়া হবে। আপনার নামটা একটু আমি হচ্ছে ডক্টর শুভশিস পতি, নর্থ মেডিকেল কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। হ্যাঁ, প্রফেসর বলছেন যে ভুল হয়েছে, তবে এই ভুল কিন্তু প্রথম নয়, তিনি স্বীকার করছেন। তিনি বলছেন সারা ভারতবর্ষেই এইভাবেই চলছে। এই প্রফেসর এবং ডক্টর জয়শ্রী পান্ডা নিজেদের দোষ এড়ানোর জন্য অন্য আরেকটি প্রসিদ্ধ জায়গার কথা বলছেন যে সেখানেও নাকি ভুল হয়। সেখানকার তথ্য আমরা আগামী খবরে তুলে ধরব। তিনি বলছেন এই ভুল রিপোর্ট দেখে যদি কোনো ডাক্তার ওষুধ দেয়, সেই ওষুধ খেলেও কোনো ক্ষতি হবে না। তাহলে কি একজন সুস্থ মানুষ এই ওষুধ খেতে পারে? ওষুধের কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই? এবার শুনবো সেই অসুস্থ মহিলার স্বামী তিনি কি বলছেন। আপনার অভিযোগ কি? আমার অভিযোগ, গত 7 তারিখে আমি আমার মিসেসের ডাক্তার দেখিয়েছিলাম সামান্য বুকে ব্যথার জন্য। তো ডাক্তারবাবু আমাকে কিছু টেস্ট লিখে দেয়, তার মধ্যে রক্ত পরীক্ষা, ইসিজি, এক্স-রে। তো আমি এই টেস্টগুলো জলপাইগুড়ির থেকে করানোর কথা। তো যে দোকানদারের কাছে ডাক্তার দেখানো হয়েছিল, স্বপ্না ফার্মেসি তার নাম, স্বপ্না ফার্মেসি, ধূপগুড়ি, নেতাজি পাড়াতে। এই স্বপ্না ফার্মেসির যে মালিক আছে প্রকাশ অধিকারী, উনি আমাকে বললেন যে এই টেস্টগুলো আমি করে দিচ্ছি, তোমাকে জলপাইগুড়ি যেতে হবে না।
তারপরে উনি পরের দিন 8 তারিখে এই টেস্টগুলো করলো, করার পরে রিপোর্ট দেওয়ার কথা ছিল 8 তারিখে দিতে পারেননি। 9 তারিখে আমাকে রিপোর্ট দিল কিছু, একটা রিপোর্ট বাকি ছিল, সেটা আরও দুদিন পরে রিপোর্টটা দিল, সেটা থাইরয়েড। তারপরে ডাক্তারবাবু বলেছিল যে এই রিপোর্টগুলো ডাক্তারবাবুকে হোয়াটসঅ্যাপে পাঠাতে, তারপরে ডাক্তারবাবু তার পরিপ্রেক্ষিতে ওষুধগুলো দিবে। তো যখন থাইরয়েড বেশি আসলো, তখন কত আসছে? বেশি বলতে কত? বেশি বলতে 49.8 থাইরয়েড আসলো, মানে 5 নর্মালি থাকে, তার থেকে অনেক বেশি। তার কারণে ডাক্তারবাবু একটা ওষুধ লিখে দিল, নামটা ঠিক বলতে পারছি না, আমার হোয়াটসঅ্যাপে আছে, ওই 75 mg ওষুধটা। আচ্ছা। তারপরে এই ওষুধটা দেখার পরে বা এই থাইরয়েডটা এত হাই পরিমাণে 49.8 মানে প্রায় 50, যার জন্য আমাদের একটু সন্দেহ হয়। সন্দেহ হওয়াতে আমরা অন্য জায়গায় আরও এক জায়গায় টেস্ট করি, সেখানে রিপোর্ট আসে 1.79। তারপরে আরেক জায়গায় টেস্ট করি, সেখানে আসে 2.5। তারপরে ডাক্তারবাবুর সাথে কথা বললাম, কথা বলার পরে ডাক্তারবাবু ওষুধটা বন্ধ করে দিল, ওই ওষুধটা খেতে হবে না। তা আমার বিষয় হচ্ছে, আমি যেই দোকানে থেকে যে দোকানদার ফার্মাসিস্ট তাকে বললাম, ফার্মাসিতে বললাম যে এই রিপোর্টটা ভুল আসছে, এতটা পরিমাণ আসার কথা না। তবে আমার রোগীর যে আমার স্ত্রীর যে কোনো প্রবলেম ছিল তাও না তেমন। সেক্ষেত্রে আমি ওই যখন দোকানদারকে বলি, দোকানদার বলল যে আমি ল্যাবে যোগাযোগ করি। ল্যাব ছিল শিলিগুড়ির হিলকার রোডের একটা 9 ডায়াগনোসিস সেন্টার। সেই ল্যাবে যোগাযোগ করার পরে বলল যে ওটা টাইপিং করার ভুল। টাইপিং করার ভুলের জন্য একটা পেশেন্ট মারা যাওয়ার মতন পরিস্থিতি হচ্ছে। তা এই রিপোর্ট দেখার পরে আমার বাড়িতে আমার স্ত্রী বলেন, আমার ফ্যামিলির সবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, ঘুম বন্ধ হয়ে গেছে, শারীরিকভাবে আমরা অসুস্থ হয়ে গেছি এবং মানসিকভাবেও আমরা খুব বিপর্যস্ত হয়ে গেছিলাম, যার কারণে আমাদের পরিস্থিতি খুব ভয়াবহ পরিস্থিতি। আমরা বারংবার ওই যে ল্যাব তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু যোগাযোগ করতে পারি না। সেই ল্যাবের যে একজন টেকনিশিয়ান বা যাই হোক কেউ আছে, একজন কর্মচারী, সে কথা বলে আমার সঙ্গে, আমি তাকে বললাম যে আপনি ডক্টরের নাম্বারটা দিন। উনি আমাকে ডক্টরের নাম্বারটা দেয়নি, উনি বলে এটা দেওয়া যাবে না। তার পরবর্তীতে পরে একদিন আমাকে ওই ডক্টর ফোন করলো, ফোন করার পরে আমাকে বলল যে এটা ভুল হয়েছে। তার জন্য উনি বলল যে আমি আনন্দলোক নার্সিংহোম থেকে, আনন্দলোক থেকে আপনাকে টেস্ট করিয়ে দিব। কিন্তু ওদের এত বড় যদি ল্যাব থাকাকালীন ওরা অন্য কোথার থেকে আমাকে টেস্ট করে দিবে কেন, এবং সেটা আরও 6-7 দিন পরে কেন? আমাকে যেদিন ভুল হয়েছে বা বেশি পরিমাণে হয়েছে তখনই ওইটা তো আবার নতুন করে টেস্ট করে দেওয়ার কথা। কিন্তু আমার হাতে যখন এই রিপোর্টটা আসলো, দেখে মনে হলো যে একদম এটা বিরাট একটা পরিমাণে থাইরয়েডটা অনেক বেশি। এখন রুগী কেমন আছে? রুগী তো অবস্থা খুব খারাপ ছিল, এখন যেহেতু ওষুধটা খাওয়াচ্ছি না, এখন ঠিক আছে। রিপোর্টটা ভুল দিয়েছে, তাকে কার জন্য দায়ী, কাকে দায়ী করছেন? এটা তো আমি 100% ল্যাবরেটরিকে দায়ী করব, যে ল্যাবের থেকে এই রিপোর্টটা করেছে এবং যে ডাক্তার সই করেছে। হ্যাঁ, ডাক্তারের সইটাও স্ক্যান করা সই, ওর মধ্যে ডাক্তার কি করে আমার এই রিপোর্টটা এত পরিমাণে বাড়ার পরও আবার রক্ত না নিয়ে, আবার টেস্ট না করে এই রিপোর্টটা আমাকে ভুল রিপোর্ট দিল। এটা তো 100% এই আপনি যে রক্ত দিয়েছিলেন সেটা কোনো ল্যাবে দিয়েছিলেন? না, রক্তটা নিয়েছে আমার বাড়ির থেকে এসে নিয়ে গেছে। এটা হচ্ছে স্বপ্না ফার্মেসি, ধূপগুড়ি নেতাজি পাড়াতে। হ্যাঁ, এই স্বপ্না ফার্মেসির যে মালিক, ফার্মেসি মানে ওষুধের দোকান? ওষুধের দোকান। সেখানে রক্ত রাখার মতন কোনো ল্যাবের পরিকাঠামো আছে? না, এখানে কোনো সেরকম কোনো কিছু নেই, এখানে কোনো কিচ্ছু নেই। উনি এসে আমাকে ধরলো যে এটা আমি করে দিচ্ছি পরীক্ষা, হ্যাঁ আমি শিলিগুড়ি থেকে করে এনে দেবো। তারপরে উনি আমার বাড়িতে এসে পরের দিন 8 তারিখে সকালে আমার বাড়িতে এসে রক্তটা নিয়ে যায়, নিয়ে গিয়ে তারপরে পরীক্ষা করে। এখন আপনি কি, আপনার এখন অভিযোগটা কি রয়েছে? আপনি কি করতে যাচ্ছেন, আপনার কি চাচ্ছেন এখন? আমি যেটা চাচ্ছি, আমি ধূপগুড়ি বিওএমএসের কাছে একটা কমপ্লেন করেছি এবং জলপাইগুড়ি সিওএমএসের কাছেও একটা কমপ্লেন করেছি, জলপাইগুড়ি ডিএমের কাছেও আমি কমপ্লেন করেছি এবং রাজ্য স্বাস্থ্য দপ্তরের কাছেও কমপ্লেন করেছি।
এখন আমি জানি না প্রশাসনের কাছে কমপ্লেন করার পরে এখন তার পরিপ্রেক্ষিতে কি রিপোর্ট হবে কি হবে আমি ঠিক বুঝতে পারছি না। আমি চাই যে এই ধরনের যারা ল্যাবের ব্যবসা করছে, যারা ভুল ভ্রান্তি রিপোর্ট দিয়ে মেরে ফেলছে পেশেন্ট, আজকে আমার নয় অল্প টাকার 1550 টাকার রিপোর্ট, আজকে যদি এটা মনে করেন একটা ক্যান্সারের রিপোর্ট হতো সেটা তো প্রায় লাখখানিক টাকা হতো। এটা তো সম্ভব না আরেক জায়গায় টেস্ট করানোর। তার ক্ষেত্রে কি হতো, এবং এই যে ল্যাব এই ভুল রিপোর্ট দেওয়ার জন্য ডাক্তারবাবু ভুল চিকিৎসা করছে, তাতে রুগীর যে ক্ষতি এবং রুগী মারা যাচ্ছে, এরকম হামেশাই হচ্ছে, দেখা যাচ্ছে সব নিউজে মিডিয়াতে দেখা যাচ্ছে। তাতে আমি চাই যে এই ল্যাবের কঠিন শাস্তি হোক, এবং এই যে ডক্টর এটা সই করেছে সেই ডক্টরের জন্য কঠিন শাস্তি হয় এবং তার ল্যাবটা যেন বন্ধ হয়ে যায়। আমি চাই অতি দ্রুত প্রশাসন এই ব্যবস্থাটা নিক এবং এই ল্যাবটা বন্ধ করে দিক, কারণ এই রকম ভুল দিয়ে রুগীকে বা গরিব শ্রেণীর লোককে যারা পড়াশোনা জানে না তাদেরকে এটা মেরে ফেলার একটা ষড়যন্ত্র চলছে। জানি না এটা কার হাত এই ল্যাবরেটরির উপরে রয়েছে, কিন্তু এটা পুরাপুরি তদন্ত করে এই ল্যাব বন্ধ করার জন্য আমি প্রশাসন মহলকে এবং উচ্চতর আধিকারিকদের জানাচ্ছি যে এই ল্যাবটা জন্য অবশ্যই বন্ধ করে দেওয়া হোক এবং তদন্ত করে নিয়ে খুব দ্রুত যেন এই তদন্তর সাফল্য করে দেয়। রুগী আপনার কে হয়? রুগী আমার স্ত্রী, নাম হচ্ছে সুনীতি বর্মন। রোগীর পরিবার অভিযোগ করছে, কিন্তু অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো তদন্ত আদৌ হবে কি? তদন্ত না হওয়াটাই স্বাভাবিক, কারণ নিউজলাইন নেটওয়ার্ক একাধিকবার ডাক্তারদের বিভিন্ন কারনামা তুলে ধরেছে, কিন্তু এখনো পর্যন্ত আইনত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। হয়তো এই ক্ষেত্রেও প্রশাসন নীরব দর্শক থাকবে, কিন্তু কিসের জন্য তারা যে নীরব দর্শক থাকে সেটা কিন্তু বলা মুশকিল। আইন রয়েছে শুধুমাত্র কাগজ কলমে। আইনে বলা হয়েছে কোনো সরকারি ডাক্তার তার কর্মস্থল থেকে 20 কিলোমিটারের বাইরে গিয়ে চিকিৎসা করতে পারবে না। আইনে বলা হয়েছে চিকিৎসা কেন্দ্রে পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা শৌচালয় থাকা বাধ্যতামূলক। আইনে বলা হয়েছে কোনো ডাক্তার তার কর্মস্থল থেকে অন্য জায়গায় চিকিৎসা চালায় তাহলে তাকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নেওয়া বাধ্যতামূলক। কোনো ল্যাবরেটরির ভুল রিপোর্ট কিংবা ভুল চিকিৎসার ফলে যদি কোনো রোগীর মৃত্যু হয় তখন কিন্তু কোনো গণ আন্দোলন দেখা যায় না। যদি কোনো কারণে যে কোনো স্থলে কারো দ্বারা কারো জীবন চলে যায় তখন কিন্তু সবাই আন্দোলনে নেমে পড়ে, কিন্তু এক্ষেত্রে কোনো আন্দোলন দেখা যায় না। শাসক বিরোধী সবাই সমান, তারা কেন এর সমাধান চায় না সেটি কিন্তু ভাবার বিষয়। এই ক্ষেত্রে স্বপ্না ফার্মেসি এবং 9 ল্যাবরেটরি মালিক সহ অন্যান্যদের প্রতি কোনো ব্যবস্থা নেবে কি প্রশাসন? বিশ্বাস আর ভরসার একমাত্র নাম কলকাতা মাল্টিপারপাস গ্রুপ। ISO সার্টিফাইড ও ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট রেজিস্টার্ড সংস্থার উদ্যোগে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে দারুণ সুযোগ। ফার্মেসি কোর্স, RMP অর্থাৎ CMSED সহ স্বল্প খরচে ব্লাড কালেক্টর ও অন্যান্য প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি চলছে। আজই ফোন করুন 8972830485 নম্বরে। ধন্যবাদ।